এনামুল হক চিন্তিত। লোকগুলো কার লোক হতে পারে? নিজেদের লোক ছাড়া তৃতীয় পক্ষের এই বিষয়ে জানার কথা নয়। তাহলে কার লোক? নিজের কেবিনে বসে সকালে ঘটে যাওয়া ঘটনার কথা ভাবছেন এনামুল হক। প্রশ্নের এড়াছড়ি হলেও উত্তরের দেখা নেই। নুসাইব ঝড়ের গতিতে এনামুল হকের কেবিনে ঢুকল। ছেলের এমন আগমনে ঈষৎ চমকালেন এনামুল হক। নুসাইব যতটা জোশ নিয়ে এসেছে ততটা জোশ এনামুল হককে দেখে নিভে গেল। এনামুল বিচক্ষণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? এত হুড়মুড়িয়ে বাবার কেবিনে এলে? এনি প্রবলেম মাই সান? নুসাইব কয়েক সেকেন্ড পজ নিয়ে নিজেকে ধাতস্থ করল। লম্বা শ্বাস টেনে নরম গলায় বলল, বাবা আদেলের স্কুলে নাকি কারা এসেছিল। আমার তো মনে হচ্ছে আলেদকে ওইখানে রাখা সেফ হবে না। খুব টেনশন হচ্ছে। ছেলের কথায় এনামুল হকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। নুসাইব বাবার দিকে তাকায়। কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হয় না। সামনের মানুষটার কথা বলার ধরনে আর চেহারায় সেই উত্তর ভেসে ওঠে। নুসাইব তার বাবার কপালে পড়া সেই তিনটি ভাঁজ দেখে বুঝে ফেলে, যা হয়েছে তাতে তার বাবার কোনো হাত নেই। নুসাইব অপেক্ষা না করে যেভাবে এসেছে ঠিক সেইভাবেই বেরিয়ে গেল। এনামুল হক ব্যতিব্যস্ত হয়ে সবাইকে কল করে মিটিং ডাকলেন। ব্যাপারটা লাইটলি নেওয়া যাচ্ছে না। যা করার তাড়াতাড়ি করতে হবে। কাঁধে ব্যাগ নিয়ে ক্লান্ত পায়ে বাড়ির ভেতরে ঢুকল তুর। মাদার ক্রিস্টোফার মুচকি হেসে মেয়ের কাঁধ থেকে ব্যাগ নিতে নিতে বলল, খুব টায়ার্ড? তুর মুখ ভার করে বলল, খুব টায়ার্ড আম্মা। তুরের হঠাৎ করে মনে হলো খুব টায়ার্ড। আম্মার মুখে খুব শব্দ এলো কি করে? তুর ঘাড় বাঁকিয়ে আম্মার দিকে তাকিয়ে অবাকচিত্তে বলল, আম্মা তুমি একটু আগে কি বললে? খুব টায়ার্ড তাই তো? মাদার ক্রিস্টোফার ঠোঁট চেপে হেসে বলল, খুব টায়ার্ড। তুর এক পর্যায়ে মাদার ক্রিস্টোফারকে জড়িয়ে ধরে গালে চুমু এঁটে বলল, ও আম্মা তুমি ব্রিটিশ থেকে পুরো দমে বাঙালি হলে। আম সো প্রাউড অফ ইউ। দ্য মোস্ট বিউটিফুল গ্রেট ব্রিটেন লেডি এখন বাঙালি ভাষা রপ্ত করে ফেলেছে। আজকে আমি নানুকে বলবো। মাদার ক্রিস্টোফার তুরের মুখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। মেয়েটার এই খুশির জন্য শুধু ভাষা কেন, জীবন দিতেও আপত্তি নেই। তুর পুরো ঘর হই হই করে বেড়াচ্ছে। মাদার তুরের পেছনে ছুটে হিজাবের পিন খুলছে। তুর হাঁপাতে হাঁপাতে সোফায় বসে পড়ল। মাদার তুরের হিজাব খুলে নিয়ে বলল, তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুক। আজ চুলে শ্যাম্পু করতে হবে। কেমন তেল চিটচিটে হয়েছে খেয়াল আছে? তুর মুখ ফুলায়। এই চুল নিয়ে যত জ্বালা। এখন গুনে গুনে 1 ঘন্টা যাবে শ্যাম্পু করতে। এরপর আরও কত কিট। তুর উঠে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। মাদার ক্রিস্টোফার তুরের পেছনে পেছনে ছুটল। এই মেয়ে ভুলে ক্রমে বিছানায় পিঠ লাগালে আর উঠবে না। গোসল, প্রে, খাওয়া সব যাবে। ঘণ্টা সময় নিয়ে তুরের চুলগুলোয় শ্যাম্পু করে দিল মাদার। ছোটবেলা থেকে তুরের চুলের যত্নে কোনো ত্রুটি রাখেননি তিনি, যার ফলে তুরের হাইট আর চুল একই মাপের। তুরের চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই, যা সামলাতে রীতিমত তাকে হিমশিম খেতে হয়। মাদার ক্রিস্টোফার ছোটবেলা থেকে তুরের ধর্ম এবং সবরকম বিধি নিষেধগুলো মেনে চলতে তুরকে সাহায্য করেছে এবং সবরকম বিধান মেনে চলার জন্য তুরকে উৎসাহ প্রদান করেছে, যার ফলস্বরূপ তুর কখনো চুল খুলে বাইরে যায়নি।
মাথা সব সময় হিজাব দিয়ে ঢাকা থাকে এবং সে তার ধর্মীয় প্রার্থনাগুলো যথাসময়ে পালন করত এবং করে। বিশেষ কারণ ছাড়া তুর নামাজ ছাড়ে না, না মাদার তাকে ছাড়তে দেয়। মাদার ক্রিস্টোফার যতটা ভক্তির সাথে তার খ্রিস্টান ধর্ম পালন করে, ঠিক ততটা ভক্তির সাথে তুরকে ইসলাম ধর্ম পালন করতে সাহায্য করে। আজ অবধি তার নিয়ম এবং ব্যক্তিত্বের মধ্যে কোনো প্রভাব পড়েনি। তুর গোসল সেরে বেরিয়ে এলো। মাদার ক্রিস্টোফার টাওয়েল নিয়ে অপেক্ষায় ছিল এতক্ষণ। তুরকে ড্রেসিং টেবিলের সামনে রাখা চেয়ারে বসিয়ে দিল। তুর জানে এখন কি হবে, তাই বিনা বাক্যে চেয়ারে গা এলিয়ে দিল। মাদার ক্রিস্টোফার স্ট্যান্ড ফ্যান ছেড়ে দিয়ে টাওয়েলের সাহায্যে তুরের চুল শুকাতে লাগল। তুর আয়নায় মাদার ক্রিস্টোফারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমার এত খেয়াল কেন রাখো আম্মা? বদ অভ্যাস করে ফেলেছ। একা গোসলে যেতে পারি না, চুল মুছতে পারি না, আর না পারি বাঁধতে। পুরো বিগড়ে দিয়েছ। তুরের এমন আদুরে আক্ষেপে মাদার হেসে উঠে বলল, তুই আমার মেয়ে তাই এত খেয়াল রাখি। রইল কথা বিগড়ানোর, বিগড়াইনি বরং মেয়ের যত্ন নিচ্ছি। মুহূর্তে তুরের চোখজোড়া ছলছল করে উঠল। নোনা জলে ভাসা চোখে তাকায় মমতাময়ীর দিকে। আমি তো তোমার নিজের মেয়ে নই আম্মা। হয়তো এতদিনে রাস্তায় পড়ে থাকতাম, নয়তো কোনো অনাথ আশ্রমে। এখন দেখো কেমন সুখে আছি। বরং তোমার জীবনটা এই 8 বছরে কেমন বিষিয়ে দিয়েছি। তুমি আমাকে বাঁচানোর তাগিদে নিজের মা বাবাকে অবধি দেখতে যেতে পারো না। তাহলে কেন এত যত্ন নাও আমার? গলার আওয়াজ ছোট হয়ে এলো তুরের। গড়িয়ে পড়ল জমে থাকা নোনা জল। দু হাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে উঠল। মাদার ক্রিস্টোফার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তুরের বলা কথাগুলো শুনে স্তব্ধ, নির্বাক তিনি। তুরের চোখে জল দেখে বুক ভারী হল তার। হাস্যোজ্জ্বল চোখজোড়া সিক্ত হতে সময় লাগল না। লম্বা শ্বাস টেনে তুরের মাথায় হাত রেখে বলল, কেউ কিছু বলেছে? কেউ পচা কথা বলেছে তাই না? তোর মাকে বল কি হয়েছে? আম্মার কথায় নড়ল না তোর। সে চোখের জল ফেলতে ব্যস্ত। মাদার তুরের সামনে গিয়ে তুরের হাত ছাড়িয়ে নিল। দুহাতের আদলে তুরের মুখ রেখে জিজ্ঞেস করল, আবার পচা কথা শুনিয়েছে? তুর মাদারের কোমর জড়িয়ে ধরে বলল, আম্মা ওরা কেন আমাকে খারাপ কথা বলে? আমাকে কেন পাপ বলে? আমাকে কেন বোঝা বলে? কেন বলে আমার মায়ের চরিত্র খারাপ ছিল? সব কি আমার দোষ ছিল? আমি কি করেছি? বলো আম্মা, বলো। ওরা বলে আমি আমার মায়ের মতো নষ্ট চরিত্রের হব। আমি কেন খারাপ আম্মা? বলো আমি কেন খারাপ? মাদার ক্রিস্টোফার বরফের মতো জমে গেছে। বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছেন না। কি বা বলবেন তিনি? কেউ মেয়েটার বাচ্চা সুলভ মনে এতটা তিক্ততা দিয়ে ভরে দিবে জানা ছিল না। তুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, কারো চরিত্র নিয়ে কথা বলার রাইট আমাদের কারো নেই। যারা বলে তারা সবাইকে তাদের মতো করে ভেবে বলে। কেউ পাপ করে পৃথিবীতে আসে না তুর, আর না কেউ পাপী হয়ে আসে। কে পাপকে পূর্ণ এইটা ডিসাইড করার জন্য গড আছেন। তাহলে আমরা কেন এইসব নিয়ে কথা বলবো? একটা কথা সব সময় মনে রাখবি, মা মাই হয়। পৃথিবীতে কোনো মাই খারাপ হয় না। মা মমতাময়ী হয়। কে কি বলল তাতে কিছু যায় আসে না। বিশেষ করে এমন কথা যারা বলে তাদের কথায় কিছুই যায় আসবে না। তারা তোর ভালো চায় না। ভালো চাইলে এতগুলো ভিত্তিহীন বাজে মন্তব্য করত না। এমন মানুষের কথায় চোখের পানি ফেলাটাও বড় অপচয়।
তুর হেঁচকি তুলতে তুলতে বলল, আমি কি আমার মায়ের মতো হব আম্মা? মাদার তুরের চোখ মুছে দিতে দিতে বলল, তোর মা আমি। তুই আমার মতো হবি। বাকি কোনো মায়ের কথা বলছিস সেটা আমি জানি না। তুর পুনরায় মাদার ক্রিস্টোফারের পেট জড়িয়ে ধরে। তুমি আমার আম্মা। শুধু আমার আম্মা। মাদার ক্রিস্টোফার মেকি রাগ দেখিয়ে বলল, এত আদর দেখাতে হবে না। উঠো, নামাজ পড়ে আয়, নয়তো ভাত দিব না। তুর মুখ ফুলায়। পুরোপুরি বাঙালি হতে কে বলেছে? মাঝে মাঝে চিকেন, বার্গার, পিৎজা খেতেও তো বলতে পারো। সব সময় ভাতের কথা বলো কেন? মাদার ক্রিস্টোফার মুচকি হেসে রুম থেকে বেরিয়ে পড়ে। যাক, মেয়েটার মুখে হাসি ফুটেছে। মিটিং শেষ হয়েছে কিছুক্ষণ আগে। ফাঁকা রুমে বসে আছে আনান। সরু দৃষ্টি জোড়া ল্যাপটপের দিকে নিবন্ধ। সেই কখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটা জায়গায় গিয়ে চোখ আটকে গেছে আনানের। বার কয়েক টেনে সেই সিসিটিভি ফুটেজ দেখে চলেছে। তিনটা মেয়ে একসাথ হয়ে হেসে হেসে তুরকে কিছু বলছে। তুর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু সময় যেতে তুর চোখ মুছতে মুছতে সেই মেয়েগুলোর সামনে থেকে দৌড়ে চলে গেছে। আনান দাঁতে দাঁত চেপে মেয়েগুলোর দিকে তাকালো। মেয়েগুলো কি এমন বলেছে যার জন্য তুর কাঁদছে? এই ভেবে আনানের মাথার রগ দপদপ করে ওঠে। রাগে গজগজ করতে করতে পায়চারি করতে লাগল। ফাদার জ্যারেডের কল পাওয়ার পর থেকে আনান দু চোখের পাতা এক করতে পারেনি। পুরো রাত জেগে ভোরের আলো ফোটার অপেক্ষায় ছিল শুধু। অনেক কষ্টে সকাল 8:30 অবধি ধৈর্য ধরেছিল। শেষে ধৈর্যের বাঁধ ভাঙতেই তৈরি হয়ে খ্রিস্টান পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মাহবুব হাসান ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আনান গেইটের কাছ থেকে ফিরে বাবার সামনে দাঁড়াল। মাহবুব হাসান ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। আনান শান্ত স্বরে বলল, টেনশন করতে হবে না, আমি গার্ড নিয়ে বেরুচ্ছি। মাহবুব হাসান ছেলের কথায় মাথা নাড়িয়ে বলল, ফিয়ামানিল্লাহ। আনান দাঁড়াল না। শাহেদকে মেসেজ দিয়ে বেরিয়ে পড়ল। মাহবুব হাসান হাসলেন, বুকটা প্রশান্তিতে ভরে গেছে। এত বছর পর ছেলে তাকে বলে বেরুচ্ছে। উপর থেকে সোফিয়া সরু চোখে তাকিয়ে সবটা লক্ষ্য করছে। তুরকে ক্লাসে যেতে দেয়নি মাদার। আজ বাড়িতে থাকতে বলা হয়েছে। এতে তুরের সুবিধা হয়। বিছানায় গোল হয়ে বসে চারপাশে পুতুলগুলো সাজিয়ে রেখেছে। মাঝখানে গিটার নিয়ে এমন ভাব করছে যেন সামনে সাজিয়ে রাখা পুতুলগুলো তার অডিয়েন্স। মাদার ক্রিস্টোফার দরজা পাশ থেকে উকি দিয়ে তুরকে দেখে নিচে নেমে গেলেন। হাতে করে কয়েকটা চিপসের প্যাকেট আর এক বাটি ফল নিয়ে ফিরে এলেন। বিছানার এক কোণে ট্রে সহ রেখে আবার বেরিয়ে পড়ল। এর মধ্যে ফাদার জ্যারেডের কল এসেছে দুবার। মাদার ক্রিস্টোফার তাকে আসতে বলে কল কেটে দিল না। ফাদার জ্যারেড ফোন করে আনানকে সরাসরি মাদার ক্রিস্টোফারের বাড়ি যেতে বলেছে। যার দরুন আনান গেট দিয়ে ঢুকে চার্চের পেছনের দিকে চলে এলো। বিছানা থেকে নেমে কাচের দরজা ঠেলে খুলল তুর। এই দরজাটার জন্য বারান্দা আর রুমটাকে আলাদা মনে হয়। তা না হলে একই লাগে। গাছের জন্য রোদের তীব্রতা আঁচ করা যাচ্ছে না। বাতাসে বেগ তেমন নেই। যা আছে তা চুল উড়ানোর জন্য যথেষ্ট। তুর বিরক্ত হয়ে কানের পেছনে চুল গুজল। অতঃপর পা টিপে টিপে বারান্দা থেকে দুটো বাগানবিলাস ফুল ছিঁড়ে কানের পেছনে গুজে আবারও পা টিপে টিপে রুমে ঢুকে পড়ল। এই সময়ে এইভাবে বারান্দায় যাওয়া বারণ। তাই চুপচাপ কাজ সেরে ফেলল সে, যাতে তার আম্মা টের না পায়।
বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো আনান। তুরের এমন আগমন নির্বাক চোখে চেয়ে রইল। বিরক্তি হয়ে চুল গুজে নেওয়া থেকে শুরু করে কানের পেছনে ফুল গুজে চুপি চুপি চলে যাওয়া কোনোটাই তার দৃষ্টি এড়ায়নি। হৃৎপিণ্ড থমকানোর মতো দৃশ্য ছিল। আনান সপ্তপর্ণে বুকের বা পাশে হাত রাখে। আদুরে চেহারার পিচ্চি মেয়েটা তাকে এলোমেলো করে দিচ্ছে। দুদণ্ড মিষ্টি আলাপচারিতাও ছিল না। যা ছিল ক্ষোভ পরক্ষণে এক রাসমুগ্ধতা। এখন ক্ষোভের ছিটেফোঁটা নেই, তবে চারপাশে মুগ্ধতায় ছেয়ে গেছে। কি আছে এই মেয়েতে? অদ্ভুত সব গুণ আর এলোমেলো স্বভাবের। বিশেষ কি আছে যা দেখে তাজবির তাওয়াফ আনান থমকাল। আনান আশফাস করতে করতে আবারও পা বাড়াল। প্রশ্নগুলো দলা পাকাচ্ছে অন্তরালে, তবে উত্তর নিখোঁজ। প্রতি কদমে হৃৎপিণ্ড ক্রমশ আন্দোলিত হচ্ছে। দাঁড়ালো না আর। দ্রুত পায়ে দরজার সামনে দাঁড়িয়ে বার কয়েক বেল বাজাল। এমনভাবে বেল বাজানোতে বিরক্ত তুর। দোলনা থেকে উঠে দাঁড়ায়। মাদার ক্রিস্টোফার তড়িগড়ি করে তুরের রুমের সামনে এসে বলল, রুম থেকে বের হবি না। ড্রয়িং রুমে মেহমান আছে। আমি নিচে যাচ্ছি। মেহমান গেলে ডাক্তার দিব। তুর মুখ ঘুরিয়ে পুনরায় বসে পড়ল। মেহমান এলেই বা কার কি? থোড়াই না আমার বিয়ের জন্য এসেছে। ফেল তোর পিছু ছাড়বে না তোর। এইবার যদি ইন্টার দিতে হয়, তবে জীবনে বিয়ে করব না। নিজের মনের দুঃখে জর্জরিত তোর। পারলে পড়ালেখা নামক সবকিছু ধ্বংস করে দেয়। সোফায় বসে চারপাশে চোখ বুলিয়ে নিচ্ছে আনান। মাদার ক্রিস্টোফার দরজা খুলে দিয়ে বসতে বলল। এরপর বোধহয় কিচেনের দিকে গেছে। আনানের ঠিক খেয়াল নেই। আনান ঘাড় ঘুরিয়ে কিচেনের দিকে তাকাল। না, কেউ নেই। তাহলে গেল কোথায়? আনান ঘড়িতে সময় দেখে নিল। কেবল 9:30। এইদিকে দোতলা থেকে গিটারের শব্দ ভেসে আসছে। আনান মৃদু হাসল। গিটারের কর্ডের সাথে তার জীবনেরও ছন্দপতন হচ্ছে। 18 বছর বয়সী একটা মেয়ের পদচিহ্নে জীবনের ছন্দপতন ঘটেছে। যেন ঝিলের জলে পা নাড়িয়ে তার স্থিরতা ভঙ্গ করেছে কেউ। মাদার ক্রিস্টোফার একটা ট্রে নিয়ে এগিয়ে এলেন। টেবিলে রেখে বসতে বসতে বলল, মেয়েটা পাজি হয়েছে। খাইয়ে না দিল সকাল গড়িয়ে দুপুর হবে। খাবার ঠান্ডাক্তার হবে কিন্তু খবর থাকবে না। সরি ডাক্তার, তার আনান তোমাকে এতক্ষণ বসে থাকতে হলো। পরোটা, ডিম ভাজি, সাথে চা নিয়ে এসেছেন তিনি। একদম বাঙালি মায়েরা যেভাবে সব তৈরি করে ঠিক সেইভাবে। আনান ভাবছে একজন সাদা চামড়ার ভিনদেশী নারী কিভাবে বাঙালিয়ানা আয়ত্ত করল। তার সাথে হয়ে উঠেছে বাঙালিদের মতো অতিথিপ্রায়ণ, মমতাময়ী আর আবেগী। আনান মুচকি হেসে বলল, সমস্যা নেই। খুব একটা দেরি হয়নি। অনেক সকাল সকাল বেরিয়েছ ডাক্তার, তার আনান। নিশ্চয়ই ব্রেকফাস্ট করা হয়নি। তাই তোমার জন্যে অল্প একটু নাস্তা। তুমি খেলে আমি খুশি হব। জি, খুব সকাল বেরিয়েছি। তবে আমার ব্রেকফাস্ট করা হয় না। বলতে গেলে অভ্যাস নেই। আনানের এমন কথায় মাদার কিছুটা অবাক হল। তিনি যতদূর জানেন, বাঙালি মায়েরা তার সন্তানদের খালি মুখে ঘর থেকে বেরুতে দেয় না। তাহলে ডাক্তার তার আনানের অভ্যাস নেই কেন বলল? নিজের চিন্তা ভাবনাগুলোকে সাইডে রেখে বলল, তা কি করে হয় ডাক্তার তার আনান? ওই দিন এলে তাও শুকনো মুখে যেতে দিয়েছি। আজ তা হচ্ছে না। আনান মৃদু হেসে বলল, ওকে আমি নিচ্ছি।
কিন্তু আমাকে শুধু আনান ডাক্তার লে আমি খুশি হব। মাদার মুচকি হেসে মাথা নেড়ে বলল, ওকে। আনান পরোটা ছিঁড়ে ডিম সহ মুখে পুড়ে নিয়ে চিবোয়। মাদার ক্রিস্টোফার পানি ভর্তি গ্লাস আনানের সামনে রাখে। তোর উপর থেকে আম্মা বলে চিল্লিয়ে উঠল। তোরের এমন চিল্লানোতে আনানের কাশি উঠে গেছে। মাদার ক্রিস্টোফার দাঁতে দাঁত চেপে নিজেকে ধাতস্থ করে। আনানের হাতে পানির গ্লাস ধরিয়ে দিয়ে হুড়মুড়িয়ে উঠে পড়ল। মেয়েটা বাড়িতে থাকলে মিনিটে 10 বার করে ডাক্তার বে। কি করবে এই মেয়েকে নিয়ে? সিঁড়ির সামনে দাঁড়িয়ে মাদার উঁচু গলায় জিজ্ঞেস করল, কি সমস্যা? চিল্লাচ্ছ কেন? উপর থেকে তুরের আওয়াজ ভেসে এলো, তুমি আছো কিনা সেটা চেক করছিলাম। রাগে মাদারের মুখ লাল হল। শাট আপ টুর, ইউ অ্যানয়িং মি। আমি আজ পুরো দিন বাড়ি থাকব। আমি বলা ছাড়া নিচে আসবে না। মাদার ফোঁস করে নিঃশ্বাস ফেলে পুনরায় এসে বসল। আনান পানির গ্লাস হাতে নিয়ে বসে আছে। কিছু মনে করো না, ও একটু এমনই। মাদারের কথা শুনে আনান বলল, আজ ক্লাসে যায়নি? মাদার ক্রিস্টোফার আশ্বাস করে বলল, না, আমি যেতে দেইনি। কিছু কিছু সিচুয়েশন অন্য সবার জন্য স্বাভাবিক হলেও তোরের জন্য নয়। কাল যা ঘটেছে তারপর তো আরো বেশি অস্বাভাবিক হয়ে পড়েছে সবটা। আনান বুঝতে না পেরে জিজ্ঞেস করল, কাল যা হয়েছে মানে? কাল কি হয়েছে? মাদার ক্রিস্টোফার ল্যাপটপ অন করে কালকে সকালের ভিডিওটা দেখালেন, যেখানে আনানের গাড়ি এবং বেস্ট 15-এর গাড়িগুলো দেখা যাচ্ছে। আনান চুপ মেরে গেল। এই মুহূর্তে কি বলবে তা ভেবে পাচ্ছে না। মাদার ক্রিস্টোফার ভিডিও অফ করে বলল, অন্য মানুষ কি হিসেবে দেখছে আমি জানি না, তবে এতে আমার মেয়ের লাইফ রিস্কে আছে তা আমি জানি। তার উপর কাল কিছু তিক্ত বাক্য শুনতে হয়েছে তোরকে। সব মিলিয়ে বিভীষিকাময় হয়ে পড়েছে চারপাশ। আমি জানি না আর কতদিন এইভাবে তাকে সেভ করব। আনান কয়েক সেকেন্ড সময় নিয়ে বলল, কি হয়েছিল? কেন সবকিছু এত অস্বাভাবিক? কেনই বা তোর সেদিন বলেছিল তাকে কেউ মেরে ফেলবে? আমি আসল ঘটনা জানতে চাই মাদার। তাছাড়া আমার কাছে সবটা ধোঁয়াশা মনে হবে। এসি চলা অবস্থায় মাদার ক্রিস্টোফার ঘামছে। আনান সবটা খেয়াল করছে। মাদার ক্রিস্টোফার হাতের উল্টো পিঠ দিয়ে ঘামাক্ত মুখ মুছে বলল, দেখো আনান, 8 বছর কম নয়। 8 বছরে একটা মেয়েকে লুকিয়ে বাঁচিয়ে রাখা চারটেখানি কথা নয়। 8 বছর আগে ঘটে যাওয়া ঘটনা বুকে দাফন করে রেখে চলাটাও কম নয়। তাও এমন একটা জায়গায় যেখানে আমার আপন কেউ নেই। ওই সময়ে ফাদার জ্যারেড এমন মানুষ ছিল যাকে বলা ছাড়া আমার উপায় ছিল না। আর আজ তুমি যাকে ব্যাপারটা না বললেই নয়। ওই দিনের পর থেকে আমি রাতে ঘুমাতে পারিনি। তোমার উপর আমার বিশ্বাস স্থাপন করতে অনেকটা সময় লেগেছে। আশা করি তুমি আমার বিশ্বাসের মর্যাদা রাখবে। এর সাথে একটা মানুষের জীবন জড়িয়ে আছে। আমি তোমাকে সবটাই বলবো। ব্যাপারটা তোমাকে তুমি অবধি রাখতে হবে। হয় বিশ্বাস ভেঙ্গো না, না হয় এমন কিছু করো যাতে সবকিছুর সমাধান হয়ে যায়। যেন আমার মেয়ে অক্ষত অবস্থায় থাকে, শারীরিক মানসিক দুইভাবে। আনান লম্বা শ্বাস নেয়। যতটা সিম্পল মনে করেছিল, ব্যাপারটা ততটা সিম্পল নয়। আনান সময় নিয়ে বলল, আমি বলছি না যে আমাকে ব্যাপারটা বলতেই হবে। তখনই বলুন যখন আমাকে বিশ্বাস করতে পারবেন, ভরসা করে এগোতে পারবে। দেখুন ব্যাপারটা হয়তো এমন, যেখানে বলার পর বিশ্বাসের পরীক্ষা নেওয়াটা বাকামো বই কিছুই না। আমার মনে হয় আমাকে বিশ্বাস করা যেতে পারে।
ব্যাপারটা আমার নাগালের মধ্যে হলে আমি সামলে নিব, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া। আর যদি নাগালের বাইরে হয় তখন ব্যাপারটা আমি অবধি রাখব। এতে আমার ভালো খারাপ জড়িয়ে আছে। আমি অবশ্যই চাইব না আমার কোনো জিনিসের ক্ষতি হোক। মাদার আনানের বলা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনলেন। যেটুকু দ্বিধা দ্বন্দ্ব ছিল তা মিটে গেছে। উনি বলতে শুরু করলেন, তোর জন্মের পর এই দেশে থাকলেও ওর বয়স যখন 6 তখন আমি ওকে নিয়ে ব্রিটেনে চলে যাই। বাংলাভাষী তোর 2 বছরে বাংলার পাশাপাশি ইংরেজিটা আয়ত্ত করে ফেলে। ব্রিটেন থেকে যখন ফিরি তখন তোরের বয়স 8। চঞ্চল এবং বুদ্ধিমত্তা সম্পন্ন বাচ্চা মেয়ে। দেশের মাটি বিদেশে মাটি মারিয়ে এসেছে, যার দরুন দুই পক্ষের ভালো খারাপ সবটাই তার কাছে পরিষ্কার। ব্রিটেন থেকে আসার পর তোর অসুস্থ হয়ে যায়। সপ্তাহ খানেকের মধ্যে তার অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে। এক দেশ থেকে আরেক দেশে আসার পর আবহাওয়াটা সে নিতে পারেনি, যার ফলে অসুস্থ হয়। তোরকে হাসপাতাল ভর্তি করানো হয়। সপ্তাহ খানেক তোরকে হাসপাতালে থাকতে হয়েছে। এই সপ্তাহ খানেকের মধ্যে ছোট তোর অনেক কিছু দেখে ফেলা যা তার দেখা উচিত ছিল না। তোরকে হাসপাতালে রেখে আমি হ্যাভেন এরিয়াতে আসতাম জরুরি জিনিসপত্র এবং খাবার নিতে। এই সময়ের মধ্যে তোর তার কেবিন ছেড়ে বেরিয়ে পড়ত। আমাকে কিছুই বলতো না। আমি হাসপাতালে গেলে 2টা বাক্য বারবার আওড়াত। They did wrong, that's not fair. মাদার ক্রিস্টোফার থেমে নিঃশ্বাস নেয়। মাদার ক্রিস্টোফারের কথা শুনে আনান মস্তিষ্ক বারবার একটা প্রশ্ন করতে লাগল, তারা কি তোরের সাথে খারাপ কিছু করার চেষ্টা করত? ভাবতে পারছে না আনান। মাথার রগগুলো দপদপ করছে। মাদার ক্রিস্টোফার পুনরায় বলে উঠল, তোরের সেই কথার পেছনে কারণ জিজ্ঞেস করলে চুপসে যেত। আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম, নাইট শিফটের একজন ডাক্তার তার রাউন্ড দিতে আসত। তিনি তোরকে যখন চেক আপ করতে চাইত, তোর তখন খুব বেশি চিল্লাচিল্লি করত। তোর কিছুতেই তাকে পাশ ঘেঁষতে দিত না। চিৎকার করে বলতো, ডোন্ট টাচ মি, ইউ আর আ ব্যাড পারসন। আমি অবাক হয়ে যেতাম। মেয়ের এমন ব্যবহারে লজ্জায় পড়তে হতো। বকা দিল ডাক্তার তার হেসে বলতো, থাক ছোট মানুষ, হয়তো ভয় পেয়েছে। আমিও ডাক্তার তারে কথায় কিছু বলতাম না। রাতে তোর আমার হাতমুঠ করে ধরে ঘুমাতো। শেষ যেই দিন চলে আসব তার আগের রাতে তোর আমাকে ঘুমে রেখে উঠে পড়ে। এর বেশ কিছুটা সময় পর তোরকে হাতড়ে না পেয়ে আমিও উঠে পড়ি। কেবিন থেকে বের হওয়ার আগে তোর দৌড়ে এসে ঝাপটে ধরে। কিছু বুঝে ওঠার আগে তোর বলে উঠল, ওরা আসছে, ওরা আসছে। আমি বুঝতে পারছিলাম কিছু হয়েছে। আমি দরজা বন্ধ করে তোরকে বুকে জড়িয়ে শুয়ে পড়ি। আনান অধীর আগ্রহে তাকিয়ে আছে, পরে কি হয়েছে তা শোনার জন্য। মাদার বড় করে নিঃশ্বাস ফেলে বলল, জানো আনান 10 সেকেন্ড পেরোয়নি এর মধ্যে কেবিনের দরজা ধাক্কানো শুরু হয়। আমি তোরকে ঘুমের ভান ধরতে বলে উঠে দরজা খুলে দেই। দরজার অপর পাশের লোকটা আর কেউ নয়, বরং নাইট শিফটের সেই ডাক্তার তার। তিনি ঘেমে নিয়ে একাকার অবস্থায় দাঁড়িয়েছিল। ওনার হাতে স্কালপেল, যাতে তাজা রক্ত লেগে আছে, পরনে সবুজ এপ্রন। দেখে বোঝা যাচ্ছে উনি অপারেশন রুম থেকে আসছে। ঘড়ির কাঁটায় তখন 3টে বেজে গেছে। শিশু ওয়ার্ডে এই মুহূর্তে অপারেশন অবাক করার মতো ছিল। তার চেয়ে বেশি অবাক হয়েছিলাম ওনার এইভাবে আসা দেখে। নিশ্চয়ই কোনো ডাক্তার তার ওয়ার্ড থেকে সরাসরি এইভাবে আসবে না।
উনি আমার তাকানো দেখে স্ক্যালপেল পেছনে লুকিয়ে জিজ্ঞেস করল, একটু আগে যেই বাচ্চাটা বেরিয়েছিল সেটা আমার কিনা? আমি সাথে সাথে বলে দেই, সেটা আমার বাচ্চা নয়। আমার বাচ্চা ঘুমাচ্ছে। উনি এতটাই ডেসপারেট হয়ে গেছিলেন, উনি আমার কথা বিন্দু পরিমাণ বিশ্বাস করেনি, বরং আমাকে সরিয়ে কেবিনের ভেতরে গিয়ে দেখল আমি সত্যি বলছি কিনা। তোর চোখ বন্ধ করে ভয় কাঁপছিল। হয়তো তখনই তার সন্দেহ হয়। ডাক্তার তার চলে যাওয়ার পর আমি আবার দরজা আটকে তুরের কাছে গিয়ে বসি। তুর উঠে ঝাপটে ধরে কেঁদে উঠে। আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছিল। এরপর তুর আমাকে যা বলল তা শুনে আমি রীতিমত নির্বাক। তুর যা দেখেছে তা একটা হিউম্যান অর্গান ট্রাফিকিং চক্রের কাজ ছিল। শুধু ওই দিন নয়, তুর 6 দিন থেকে এইসব কিছু দেখছিল, তাও লুকিয়ে চুরিয়ে। আনানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। হিউম্যান অর্গান ট্রাফিকিং 8 বছর আগে। মাদার, আমি যদি ভুল না হই ওই দিন নিশ্চয়ই কোনো হার্ট ট্রান্সপ্ল্যান্ট চলছিল, রাইট? মাদার ক্রিস্টোফার মাথা নেড়ে বলল, হুম। তুরের বয়সী একটা মেয়ের, যার চিকিৎসার সামর্থ্য নেই। ডাক্তার তার বলেছে তার হার্টে ছিদ্র আছে, অপারেশন করাতে হবে। রোগীর পারিবারিক অবস্থা সুবিধার ছিল না, তাই তারা করাবে না বলে দেয়। ডাক্তার তার কিছুদিন সেই বাচ্চাটাকে হাসপাতালে রাখতে বলে। বাচ্চার কন্ডিশন স্টেবল হলে তারা রিলিজ দিয়ে দিবে জানায়। তারাও রেখে দেয়। এর মধ্যে তার পরিবারের লোকজন অপারেশনের টাকা ম্যানেজ করতে থাকে। ডাক্তার তাদের হয়তো খুব বেশি তাড়া ছিল। তারা রাতেই সার্জারি শুরু করে দেয়। তুর সব কিছুই শুরু থেকে দেখছিল। ওই বাচ্চা মেয়েটার সাথে খুব অল্প সময়ে তুরের সখ্যতা হয়, যার দরুন তুর খুব সূক্ষ্মভাবে সবটা লক্ষ্য করেছে। রাতে সার্জারি হবে শুনে তুর পুরো রাত ঘুমায়নি। আমি ঘুমানোর পর ও আর এগিয়ে লুকিয়ে বসেছিল। সার্জারি চলাকালীন তুর মেয়েটার অবস্থা দেখে বেরিয়ে আসে। তখনই ডাক্তার তারের চোখে পড়ে। তুর ও আর এর মধ্যে লুকিয়েছিল শুনে আনান অবাক হয়। ওই বয়সে এই সাহস করেছে তুর। ও আর ডোর লক থাকে, তাহলে তুর বের হলো কিভাবে? আনানের কথায় মাদার জানায়, তুর বলেছিল একজন নার্স ও আর এ ঢুকছিল, তখন তুর বেরিয়ে আসে। যা ডাক্তার তারের চোখে পড়ে। আবছা আলোয় তুরের অবয়ব দেখে চিনে ফেলেন উনি। এরপর কি হয়? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল আনান। এরপর যা হয় তা খুব বাজে হয়। তুর পুরো রাত কেঁদে পার করে। সকাল হতে না হতে সেই বাচ্চাটার পরিবারের লোকজন জড়ো হয়। কান্নায় ভেঙে পড়ে সবাই। আমার এখনো মনে আছে মেয়েটার ভাই চিৎকার করে কাঁদছিল। রাতে সে তার বোনকে সুস্থ দেখে গেছে। তাহলে কি এমন হলো রাতে অপারেশনের প্রয়োজন পড়ল? ডাক্তার তার লেম এক্সকিউজ দেয়। রাতে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে পড়ে, তাই তারা জরুরি ভিত্তিতে সার্জারি শুরু করে দেয়। আনফরচুনেটলি পেশেন্ট ও আর এর মধ্যে মারা যায়। তারা টেবিল ডেথ ডিক্লেয়ার করে। তুর সবটা দেখে দৌড়ে গিয়ে সেই মেয়েটার ভাইকে বলে, শি ডিডন্ট ডাই, শি ওয়াজ কিল্ড, দে কিল্ড ইয়োর সিস্টার। ডাক্তার তার তুরের এমন কথায় মুখ চেপে ধরে সরিয়ে নেয়। আমি ওখান থেকে তুরকে নিয়ে কোনোরকম কেবিনে আসি। মেয়েটার ভাই হয়তো ছোট্ট তুরের কথাটা শুনতে পায়নি, তাই রিয়েক্ট করেনি, কিংবা বাচ্চা মেয়ে ভেবে উড়িয়ে দিয়েছে। আনান মাদার ক্রিস্টোফারের কথা শুনে হিসেব মেলাতে লাগল। মাদার ক্রিস্টোফার বলে উঠল, এইখানেই শেষ নয়। সকাল 11টায় তুরের ডিসচার্জ ছিল। এর আগেই তারা তুরের মুখ বন্ধ করতে উঠে পড়ে লাগে।
আমি চোখের আড়াল হতে না হতে সেই ডাক্তার তার আর তার অ্যাসিস্ট্যান্ট তুরকে নিয়ে গিয়ে গলায় স্কেলপেল ধরে। তখন আমি ফাদার জ্যারেডকে নিয়ে সেই দিক দিয়ে যাচ্ছিলাম। তুরের কাছে হয়তো নিজেকে বাঁচানোর সেই সুযোগটাই অবশিষ্ট ছিল। তুর চিৎকার দিয়ে ডাক্তার তারকে ধাক্কা দেয়। ডাক্তার তার অপ্রস্তুত হয়ে সরে যেতেই ছুটে বের হয় তুর। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল, কি করব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। হাসপাতালে ডিসচার্জ পেপার তৈরি হওয়ার আগে তুরকে নিয়ে বের হয়ে যাই। ফাদার জ্যারেড সহ কোনোরকম পালিয়ে চার্চের ভেতরে ঢুকে তুরকে নিয়ে লুকিয়ে পড়ি। আনান আচম্বিত হয়। এত কিছু ঘটেছে ছোট্ট তুরের সাথে। মাদার ক্রিস্টোফার বড় করে নিঃশ্বাস ফেলে বলল, যারা হিউম্যান অর্গান ট্রাফিকিং চক্রের সাথে জড়িত তারা সাধারণ মানুষ নয়। তারা ভয়ঙ্কর প্রকৃতির হয়। তাদের লোকজন আমাদের পিছু নিয়ে হ্যাভেন এরিয়াতে চলে আসে। একটাই উদ্দেশ্য, তুরকে মেরে ফেলা। ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে লুকিয়েছিলাম সেটা আমি জানি। সেই দিনের এক একটা সেকেন্ড মৃত্যু যন্ত্রণা দিয়েছে। ফাদার জ্যারেড পুরো এরিয়ার লক করে দেয়। শুরু হয় বাধা ধরা জীবন। 8 বছর পেরুলো সেই বাধা ধরা জীবনের। তারা এখনো পিছু করছে? আনানের করা প্রশ্নে মাদার ক্রিস্টোফার মৃদু হেসে বলল, পিছু নয়, ওত পেতে বসে আছে। 2 বছর আগেও তুরের উপর অ্যাট্যাক হয়। তুর যখন বল আনতে গেট ক্রস করে তখন। মোট কথা তাদের উদ্দেশ্য তুরকে শেষ করা। তারা জানে আমরা ব্যাপারটা জানলেও অতটা ডিটেলসে জানি না, তুর যতটা জানে বা দেখেছে। মাদার ক্রিস্টোফারের কথা শুনে আনান বলল, 10 বছর বয়সে যা হয়েছে তা এতদিন মনে থাকার কথা নয়। মাদার ক্রিস্টোফার সোজা হয়ে বসে বলল, তোমার, আমার কিংবা আরও কারো হয়তো 10 বছর বয়সে ঘটে যাওয়া ঘটনা মনে নাও থাকতে পারে। কিন্তু তুর একটা সেকেন্ড, একটা মিনিটের কথা মনে রেখেছে। কত তারিখে কি হয়েছে? কোনো ডাক্তার তার কি বলেছে? কারা অপারেশনের জন্য প্রথম স্ক্যালপেল ধরেছে, তাদের চেহারা সহ সবটা। ওই ঘটনাটা ওর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। সে ভুলতে পারেনি। ওই ঘটনাকে ঘিরে সবকিছু ওর মনে আছে, যার ফলে মাঝে মাঝে প্যানিক অ্যাট্যাক হয়। আনান সোফায় হেলান দিয়ে বসে বলল, এই জন্য 8 বছর ধরে হ্যাভেন এরিয়ার রেস্ট্রিক্টেড। মাদার মাথা নেড়ে বলল, হ্যাঁ, শুধু তুরের সেফটির জন্য। 8 বছর ধরে সে এই এরিয়া থেকে বের হয়নি। জানি না সামনে কি হবে। 8 বছরের বাধা ধরা জীবনের জন্য সেই চতুর তুর এখন অনেকটাই বোকাশোকা। এত বড় পৃথিবীতে এইটুকু জায়গা তার জন্য বরাদ্দ করা। বাইরের জগৎটা তার গোলক ধাঁধার মতো। আর কতদিন এভাবে বন্দী থাকতে হবে কি জানি। তুমিও হয়তো জানতে না কিছু। কিন্তু সেই দিন তুরের অসুস্থ হয়ে যাওয়া, তুরের ডাক্তার তার না থাকা, তুরের ডাক্তার তারের জায়গায় তোমার আসা, সবটার জন্য হয়তো জেনেছ। আনান রুকুটি করে বলল, তুরের ডাক্তার তার আছে? হুম। ডাক্তার তার কাউসার তুরকে 8 বছর ধরে ট্রিট করছে। উনি ছাড়া তুর কোনো ডাক্তার তারকে পাশে ঘেঁষতে দেয় না। তুর অন্য সব ডাক্তার তারকে হিউম্যান অর্গান ট্রাফিকিং করা ডাক্তার তারদের সাথে রিলেট করে। যদি শোনে তুমি ডাক্তার তার তোমাকে ওই দলে ফেলে দিবে। চেক আপ করা তো দূরের কথা। নেহাত সেই দিন তুর সেন্সে ছিল না। তা না হলে ঝামেলা করত। মাদার ক্রিস্টোফারের কথা শুনে আনান বিড়বিড়িয়ে বলল, এমনিতেই কাছে ঘেঁষতে দিবে না। দেখলেই মারতে আসবে। কিছু বললে? কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, না কিছু না। তবে একটা কথা বলার ছিল মাদার।
আমি জানি এই মুহূর্তে এইসব কথা শুনে আপনার কাছে অবাক লাগবে, কিন্তু আমি সব কথা সোজাভাবে বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে বলার অভ্যাস আমার নেই। আজকে আমার এইখানে আসাটা শুধুমাত্র তুরের সম্পর্কে কথাগুলো শোনার বা জানার জন্য নয়। আমাকে আজ এইখানে আসতে না বললেও আমার আজ আসতে হতো। মাদার ক্রিস্টোফার চিন্তাগ্রস্ত হয়ে বলল, বুঝলাম না, কি বলতে চাইছ? আমি তুরকে বিয়ে করতে চাই। আনানের সহজ স্বীকারোক্তিতে আচম্বিত হয় মাদার ক্রিস্টোফার। আনান নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তুরের এই ঘটনা জানার আগেই ডিসাইড করে নিয়েছিলাম, আমি তুরকে বিয়ে করতে চাই। মাদার ক্রিস্টোফার হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ভুল শুনেছে। আনান মাদারের মৌনতা দেখে বলল, তুরের এই ব্যাপার নিয়ে আমি আগেই বলেছি, ব্যাপারটা আমার নাগালের মধ্যে হলে আমি সামলে নিব, কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া। আর যদি নাগালের বাইরে হয় তখন ব্যাপারটা আমি অবধি রাখব। এতে আমার ভালো খারাপ জড়িয়ে আছে। তুর আমার ভালো খারাপে জড়িয়ে গেছে অলরেডি। আমি কোনো প্রকার অনিশ্চয়তার মধ্যে রাখব না। মাদার ক্রিস্টোফার থেমে থাকা গলায় বলল, হঠাৎ করে কেন মনে হলো তুমি তুরকে বিয়ে করতে চাও? সিম্প্যাথি নাকি অন্য কিছু? আনান বুক ফুলিয়ে শ্বাস নেয়। আমার মনে হয় না সিম্প্যাথি। এই সব কিছু জানার আগ থেকেই আমি তুরকে চাইছি। ভালোবাসো তুরকে? মাদার ক্রিস্টোফারের প্রশ্নটা আনানের কাছে কঠিন মনে হল। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমি আধেও জানি না ভালোবাসা কেমন হয়। তবে তার ছোটখাটো ব্যাপারগুলো আমাকে মুগ্ধ করে। ঝগড়া, রাগারাগি, মারতে আসা, গিটার হাতে নিয়ে গান গাওয়া কিংবা সুখনীরের বাচ্চাদের সাথে বাচ্চামিতে মেতে ওঠে সবকিছু আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। এই সব কিছুর মধ্যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওকে কেউ আঘাত করা, যা আমার সজসীমা ভেঙে গুড়িয়ে দেয়। আমার তীব্র রাগ হয়, সব ধ্বংস করে দিতে ইচ্ছে করে। কত রাত জেগেছি হিসেব নেই, মন মস্তিষ্কে জেকে বসে আছে তোর। অদ্ভুত অনুভূতি এলোমেলো করছে আমাকে। নিয়মে চলা জীবনের ছন্দপতন ঘটেছে। এই সব কিছু যদি ভালোবাসা হয়, তাহলে হ্যাঁ, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। আমি তার পার্সোনাল ডাক্তার তার হতে চাই এবং তার লাইফ সিকিউর করতে চাই। বাকিটা আপনার সিদ্ধান্ত। তবে এইটা ভাববেন না আমি তার প্রতি দয়া দেখাচ্ছি। দয়া দেখানোর হলে আমি তুরকে আমার লাইফের সাথে জড়ানোর কথা বলতাম না। তার জন্য আলাদা চ্যারিটি খুলে বসতাম। মাদার ক্রিস্টোফার যেন শকের মধ্যে আছে। কি বলবে বুঝতে পারছে না। মাদার ক্রিস্টোফার কিছু বলবে তার আগে আনান বলে উঠল, টেক ইউর টাইম মাদার। আশা করি আমি আপনার মেয়ের জন্য বেস্ট চয়েস হব। আনান অপেক্ষা করল না, বেরিয়ে পড়ল নিজ গন্তব্যে। এইদিকে মাদার ক্রিস্টোফার ঠায় দাঁড়িয়ে আছে। এত কিছু বলার পর উত্তরে এমন কিছু আসবে তা মাদারের কল্পনার বাইরে ছিল। মনে হচ্ছে কেউ আচমকা ধাক্কা দিয়েছে। আদেলকে স্কুলে পৌঁছে দিতে আসে নুসাইব। দৃষ্টি জোড়া তখনও খুঁজছে তুরকে। আদেল মামার চাহনি দেখে বুঝে ফেলে। ক্লাসে যাওয়ার আগে হাত দিয়ে ইশারা করে ক্যাথি, স্টেলাকে দেখিয়ে দিয়ে বলল, ওদের জিজ্ঞেস করো। ওরা জানে তোমার তুর কোথায়। ভাগ্নের কথায় নুসাইব হেসে মাথায় হাত দিয়ে বলল, পাজি ছেলে, ক্লাসে যা। আদেল ক্লাসে ঢুকে পড়ল। নুসাইবের বুকের ভেতরটা কেমন ফাঁকা হয়ে আছে। মনে হচ্ছে কিছু নেই, খুব মূল্যবান কিছু নেই, হারিয়ে গেছে। নুসাইব জানে এমনটা কেন মনে হচ্ছে। মুচকি হেসে ক্যাথি স্টেলার দিকে পা বাড়ায়।
স্টেলা ভাবুক হয়ে আছে। ক্যাথি স্টেলার মাথায় চাটি মেরে বলল, ভাবন কুমারী কি ভাবছিস? স্টেলা ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে বলল, তুর এলো না। এই দিকে শুনলাম রুবাইয়াত, জেনি আর সৃজিতাকে কলেজ থেকে বের করে দিয়েছে। আমার মনে হয় কালকের ঘটনার জন্য। কাল কি হয়েছে? কি তুই জানিস না? কাল এই তিনজন মিলে তুরকে বুলি করেছে। তুর কাঁদতে কাঁদতে বাড়ি গেছে। কি বলিস? কখন? যখন তোর সাথে ম্যাথিউ ভাইয়া লাইন মারছিল তখন। আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম। তখনই দেখতে পাই ওরা তুরকে বাজে কথা বলছে। ইচ্ছে তো করছিল তিনটার চুলে একসাথে গিট দিয়ে আছাড় মারি। নেহাত তুর ইশারায় আসতে না করেছে। নয়তো এই স্টেলা বুঝিয়ে দিত ওর বান্ধবীকে খারাপ কথা বলার পরিণাম কি হয়। স্টেলা রাগে ফুঁসছে। ক্যাথি চিন্তায় পড়ে গেল। তুরের কিছু হয়নি তো? না, মেয়েটাকে আর একা ছাড়া যাবে না। এর মধ্যে নুসাইবো এসে গলা খাকিয়ে বলল, এক্সকিউজ মি। স্টেলা ভ্রুকুটি করে, তুর আজ আসেনি, আসবে না। খুঁজে লাভ নেই। ক্যাথি স্টেলার কথা শুনে বলল, উনি তুরের কে হয়? তুই বা ওনাকে তুরের ইনফরমেশন দিচ্ছিস কেন? নুসাইবো কিছু বলবে তার আগে স্টেলা বলে উঠল, উনি তুরের বন্ধু। যদিও সন্দেহ হয় আমার। তুই ভেবে দেখ ওনার বয়স কি কম হয়েছে? তুরের মতো পিচ্ছি একটা মেয়ে কি করে ওনার বন্ধু হতে পারে? মোটেই না। তাও তুর বলেছে উনি নাকি জামাইয়ের বয়সী বন্ধু। আমিও বিশ্বাস করেনি। নুসাইবো দাঁতে দাঁত চেপে স্টেলার দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা ইচ্ছে করে এইগুলো বলে, নাকি এমনিতে এর স্ক্রু ঢিলা বুঝতে পারছে না নুসাইবো। যখন তখন বয়স নিয়ে পিছে পড়ে। ইনডিরেক্টলি না বরং ডিরেক্টলি অপমান করছে। স্টেলার কথা শুনে ক্যাথির মরে যাওয়ার দশা। লোকটাকে সামনে দাঁড় করিয়ে রেখে তার নামে এইসব বলছে। এই মেয়ের বুদ্ধি তোর থেকেও কম। ক্যাথি জোরপূর্বক হেসে বলল, বলার আগে একবার ভাব কি বলছিস। মুখটা বন্ধ কর পাগলি। স্টেলা ভ্রু কুঁচকে নুসাইবের দিকে তাকিয়ে বলল, এনি প্রবলেম? নুসাইবো চোখ মুখ শক্ত করে বলল, নো প্রবলেম। কিন্তু আপনার জন্য একটা জিনিস আমার কাছে আছে। স্টেলা জিজ্ঞেস করার আগে নুসাই একটা ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিয়ে বলল, এইটা একজন বেস্ট সাইকাইট্রিস্টের ভিজিটিং কার্ড। আপনার বেশি প্রয়োজন তাই দিল ম। নুসাইবো গটগট করে হেঁটে বেরিয়ে গেল। ক্যাথি মুখ টিপে হাসছে। স্টেলা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, লোকটা কি আমার মাথায় সমস্যা এইটা বুঝালো? ক্যাথি হু হা হা করে হেসে উঠে বলল, না বরং কনফার্ম করে গেল তোর মাথায় সমস্যা। মাদার ক্রিস্টোফার চিন্তিত। আনানের কথাগুলো তার মাথা থেকে সরছেই না। ফাদার জ্যারেডকে সবটা বলার পর উনি আনান এবং আনানের ব্যাপার নিয়ে পজিটিভ সাইন দিয়েছেন। তুর আলুথালু হয়ে সোফায় বসে আছে। খুব মনোযোগ দিয়ে টিভি দেখছে আর চিপস খাচ্ছে। মাদার কিচেন থেকে বের হয়ে তুরকে দেখে হতাশ হয়। চুল ছেড়ে সোফায় বসে চিপস খাচ্ছে। খাচ্ছে কম, চারপাশে ছড়াচ্ছে বেশি। পুরো ফ্লোরে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট, কুশন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চুলের মধ্যে চিপসের ভাঙ্গা অংশ আটকে আছে। মাদার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। যাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করছে সে বসে বসে কার্টুন দেখছে, ঘর এলোমেলো করছে। কি করে বিয়ে দিবে এই মেয়েকে? নিজেকে সামলাতে পারে না, সংসার কি করে সামলাবে? এমপির বউ যদি এমন হয়ে এমপি নিজ জেলার খবর রাখবে নাকি বউ সামলাবে?
চিন্তায় মাদারের মাথা ধরে গেছে। উনি আবারও বিনা বাক্যে কিচেনে ঢুকল। কাজের মধ্যে থাকলে এইসব চিন্তা ভাবনা কম আসবে। তুর সোফায় হেসে গড়াগড়ি খাচ্ছে। এই পার্ট বেশি ফানি। মাশা বেয়ারের পুরো ঘর নষ্ট করে দিয়েছে। বেয়ার মাথায় হাত দিয়ে বসে আছে। তুর তা দেখে হেসে কুটিকুটি হচ্ছে। তার খবর নেই তাকে নিয়ে কি হচ্ছে। হাসপাতাল হয়ে বের হয় আনান। বারবার ঘড়ি দেখছে। সময় যেন কচ্ছপের গতিতে চলছে। এগোতেই চাইছে না। মিনিটগুলো ঘন্টার কাটার মতো গেড়ে বসে আছে। সেই কখন দেখেছে 7টা বেজেছে, এখনো 7টা শেষই হচ্ছে না। শাহেদ ড্রাইভ করতে করতে আনানকে দেখছে। আনানের বারবার সময় দেখার ব্যাপারটা লক্ষ্য করে চিন্তায় পড়ে গেল। যতটুকু জানে আজ স্যারের কাজ নেই, একদম ফ্রি। কোনো কাজ অবশিষ্ট নেই। তাহলে স্যার এইভাবে ঘড়ি দেখছে কেন? আনান মোবাইল ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মাহেরকে কল দিল। মাহের মাত্র কনফারেন্স রুমে ঢুকেছে। এতক্ষণ তার জন্য সবাই অপেক্ষা করছিল। কনফারেন্স রুমে ঢুকতে না ঢুকতে আনানের কল। মাহের সবার দিকে তাকিয়ে বলল, সরি, কল অ্যাটেন্ড না করলেই নয়। চেয়ারম্যানের কল। সবার মুখ বন্ধ করার জন্য চেয়ারম্যানের কল কথাটাই যথেষ্ট ছিল। মাহের কল রিসিভ করার সাথে সাথে আনান বলে উঠল, কাল তোকে একবার আসতে হবে। হ্যালো বলা তো দূরের কথা, মানুষ অন্তত ভালো খারাপের কথা তো জিজ্ঞেস করে। কিন্তু না, আনান তার ধারে কাছেও নেই, বরং কল দিয়ে যাওয়ার কথা বলছে। মাহের সবার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, কাল আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে স্যার। মনে হয় আমি আসতে পারব না। মাহেরের এমন উত্তরে আনান প্রচণ্ড বিরক্ত হয়, বলল, চেয়ারম্যান তোমাকে অর্ডাক্তার দিচ্ছে। মাহের দাঁতে দাঁত চেপে ধরে। আনানকে সামনে পেলে এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলে। সরি, আমি আসতে পারব না। আপনার কি কাজ আপনি এখন বলতে পারেন। আনান রাগে হিসহিসিয়ে বলল, আমি বিয়ে করছি। মেয়ে দেখা শেষ, এখন শুধু কনফার্ম করা বাকি। আনানের এমন কথা শুনে শাহেদ কষে ব্রোক মারল। ওই দিকে মাহের জোর গলায় বলে উঠল, হোয়াট? কনফারেন্স রুমের সবাই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। নিশ্চয়ই চেয়ারম্যানের কোনো অঘটন ঘটেছে। সবাই উৎসুক জনতার মতো মাহেরের দিকে তাকিয়ে আছে। এই দিকে শাহেদ গাড়ি ব্রেক করার কারণে পেছনে জ্যাম বেঁধে গেছে। সবাই গাড়ির হর্ন বাজিয়ে চলছে। আনান মোবাইল মুখের সামনে ধরে শাহেদের দিকে একবার তাকায়, আবার মোবাইলের দিকে তাকায়। কি এমন বলল যার জন্য দুই দিকের দুইজন এতটা শক খেয়েছ? এনি প্রবলেম শাহেদ? হঠাৎ ব্রেক করলে কেন? আনানের এমন শীতল প্রশ্নের উত্তরে শাহেদ উল্টো প্রশ্ন করে বসল, স্যার একটু আগে যা বলেছেন তা সত্যি? আমি কি ভুল শুনেছি? আনান পেছনে লেগে থাকা জ্যামের দিকে তাকিয়ে বলল, ভুল শোনোনি। যা শুনেছ তা সত্যি। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দাও, নয়তো সবাই ভোট না দিয়ে মারতে আসবে। শাহেদ অবিশ্বাস্য নজরে সামনের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট করল। নিজের কান চোখকে বিশ্বাস করাতে পারছে না। যা শুনে যা দেখেছে তা আসলেই সত্যি। মাহের সবার দিকে তাকিয়ে বলল, সরি। আপনারা সবাই বসুন, আমি চেয়ারম্যানের সাথে কিছু কথা বলে আসছি। সবাই ফোঁস করে নিঃশ্বাস ফেলে বসে পড়ল। মাহেরের পিয়ে নাফিস মাহেরকে ফিসফিসিয়ে বলল, স্যার বড় কোনো সমস্যা? মাহের ইশারায় সবাইকে সামলাতে বলে কনফারেন্স রুম থেকে বেরিয়ে পড়ল। তুই হেয়ালি করছিস তাই না? আনানের সোজা উত্তর, হেয়ালিপনা করার মানুষ আমি নই।
মাহের বিড়বিড়িয়ে বলল, তা ঠিক, তোকে দিয়ে এইটা হবে না। আচ্ছা তাহলে মজা করে বলেছিস তাই না? আনান বিরক্ত হয়। সিরিয়াসলি মাহের? তোর মনে হচ্ছে আমি মজা করে বলছি? মাহের জানে আনানকে দিয়ে না হেয়ালিপনা হবে না, মজা করা হবে। যে এত বছর অবধি হাসেনি তাকে দিয়ে আর যাই হোক মজা কিংবা হেয়ালি জিনিসটা যাবে না। মাহের এইটাও জানে এই হার্টলেস ছেলেকে দিয়ে দুটো ভালোবাসার কথাও বলানো যাবে না। ওই ফাংশন এই ছেলের মধ্যে নেই। সেখানে বিয়ে তো দূরদূরান্তে কথা। হঠাৎ মাহেরের মনে হল এইটা কোনো ট্রিক্স। মাহের ফতাফত বলে উঠল, বাই এনি চান্স তুই নির্বাচন কমিশনের প্রধান যিনি তার মেয়েকে বিয়ে করে ২ নম্বরই ভাবে এমপি নির্বাচনে জিততে চাইছিস না তো? সত্যি করে বল। মাহের আনানের সহ্য সীমা অতিক্রম করে ফেলেছে। আনান ভারী গলায় ধমকে বলে উঠল, শাট আপ মাহের। সেই কখন থেকে ননসেন্সের মতো কথা বলছিস? তোর মনে হচ্ছে আমি মজা করছি? আম সিরিয়াস। আনান কল কেটে দিল। মাহের নিজের দুগালে আলতো করে চড় মেরে বলল, ওঠ মাহের ওঠ, এখন ঘুমানোর সময় নয়। নাফিস মাহেরের হাতে চিমটি কাটে। মাহের ব্যথায় মৃদু আওয়াজ করে বলল, চিমটি কাটতে কে বলেছে? নাফিস বলল, স্যার আপনি জেগে আছেন। সেটা বুঝতে চিমটি দিয়েছি। মাহের নাফিসের কথা শুনে বিড়বিড় করতে করতে কনফারেন্স রুমের দিকে ছুটল। নাফিস তাকিয়ে আছে। আজ তার স্যার পাগল হয়ে গেছে শিওর। শাহেদ এতক্ষণে বেস্ট 15-এর কাছে খবর পৌঁছে দিয়েছে। সবাই গ্রুপ মেসেজে শাহেদের এমন মেসেজ দেখে শকের মধ্যে আছে। একজন আরেকজনকে কল দিয়ে আলোচনায় ব্যস্ত। আনান গুগল ফটো গ্যালারিতে যত্ন করে ফোল্ডাক্তার রাখা তুরের দুটো ছবি বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তুরের গালে হাত ছুঁয়ে মুচকি হেসে বাইরে চোখ রাখল। শাহেদ ড্রাইভ করতে করতে আনানের দিকে তাকাচ্ছিল। হঠাৎ আনানের হাসি হাসি মুখ দেখে হা হয়ে গেল। স্যার লুকিয়ে চুরিয়ে মুচকি হাসছে। ইম্পসিবল। রাত প্রায় 11:30 স্টাডি রুমে মুখোমুখি বসে আছে আনান আর মাহবুব সাহেব। ছেলের এমন জরুরি তলবে ধৈর্য ধরে থাকতে পারলেন না তিনি। ছেলে তার বছরের পর বছর পেরুলে একবার ডাক্তার, তাও কাজে। তাই তো আজ ছেলের এক ডাক্তার হাজির হয়ে গেছেন। আনান বাবার দিকে তাকিয়ে বলল, জিজ্ঞেস করবে না কেন আসতে বললাম? মাহবুব সাহেব থমথমে মুখে বলল, কেন ডেকেছিস? আনান নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমি বিয়ে করব। মাহবুব সাহেব চোখের পলকের সাথে কথা বলার শক্তিটাও বোধহয় হারিয়েছে। এতটাই চমকান তিনি। আনান স্বাভাবিকভাবে বলল, মেয়ে আমার পছন্দের। মেয়ের মা সম্মতি দিল এই সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে। তোমাকে ফর্মালিটি মেনটেইন করতে একবার গিয়ে দেখে আসতে হবে। আমি বললে তো আর সবকিছু হবে না। ছেলের অভিভাবক ছাড়া মেয়ের মা মেয়ে দিবে কার ভরসায়? তাই তোমাকে হয়তো কালকেই একবার যেতে হবে। যদিও আমি শিওর না। মাহবুব সাহেব শকের উপর শক খাচ্ছেন। ছেলে একটার পর একটা বলে চলেছে, হম হওয়ার সময় দিচ্ছে না। উনি কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলে নিয়ে বলল, আমিও তোর বিয়ের কথা ভাবছিলাম। হঠাৎ এমন সারপ্রাইজ পাবো আশা করিনি। তুমিও ভেবেছিলে? তাহলে তো ব্যাপারটা মিটে গেল। ছেলের এমন সহজ স্বীকারোক্তিতে মাহবুব সাহেব নিজেই অস্বস্তিতে পড়ে গেছেন। লাজ শরম সব গিলে ফেলেছে। নয়তো কেউ মাঝরাতে বাপকে ডেকে নিজের বিয়ের কথা বলে? তিনি জানেন ছেলে স্ট্রেটফরওয়ার্ড, তবে এতটা স্ট্রেটফরওয়ার্ড জানা ছিল না। তিনি দ্বিধা সংকোচ নিয়ে বলল, মেয়ের পুরো ডিটেলস বলো।
তাহলে ওদের সাথে কথা বলতে আমার সুবিধা হবে। নয়তো এত এত সারপ্রাইজ পাচ্ছি, হয়তো তখনও সারপ্রাইজ পেয়ে সামলে উঠতে পারব না। আনান বাবার মুখের দিকে তাকিয়ে আছে। শেষের কথাটা তাকে ইঙ্গিত করে বলা হয়ে তা ঢের বুঝতে পারছে। আনান সোজা হয়ে বসে বলে, মেয়েটা খ্রিস্টান পাড়ায় হ্যাভেন এরিয়াতে থাকে। মাদার ক্রিস্টোফারের মেয়ে। মাহবুব হাসান কেশে উঠে বলল, খ্রিস্টান পাড়ায় থাকে? মাদার ক্রিস্টোফারের মেয়ে? আমি যতটুকু জানি খ্রিস্টান পাড়ায় সবটাই খ্রিস্টান। হ্যাভেন এরিয়া তো মূলত চার্চের এরিয়া। আর মাদার ক্রিস্টোফারের মেয়ে? আনান, তোমার সেন্স ঠিক আছে? চার্চের মাদার সন্ন্যাসী হয়। এরা বিয়ে করে না, আর না তাদের কোনো বাচ্চা থাকে। তাহলে তুমি? আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, খ্রিস্টান পাড়ায় থাকে, তবে খ্রিস্টান নয়। সে মুসলিম, নাম তুর রেহমানি। মাদার ক্রিস্টোফার তাকে ছোট থেকে লালন পালন করছে, এবং সে হ্যাভেন এরিয়াতে থাকে। মেয়েটা অনাথ। সত্যি বলতে গেলে মা বাপ মরা অনাথ না। শুনতে তিক্ত লাগলেও এইটা সত্যি, ও নাজায়েজ বাচ্চা। সব শুনে মাহবুব হাসান অবাক হলেও শেষের কথায় মৃদু হেসে বলল, যা তিক্ত শোনায় সেটা না বললেই হয়। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি চাই না তুমি মেয়েটাকে দয়ার খাতিরে বিয়ে করো। যদি ভালোবাসো কিংবা পছন্দ করো তাহলে ঠিক আছে, তবে ক্ষণিকের আবেগ সিম্প্যাথির জন্য হলে এইসবে আমাকে জড়াবে না। আনান তার বাবার দিকে একদৃষ্টিতে তাকিয়ে মুচকি হাসে, যা মাহবুব হাসানের চোখ এড়ায়নি। আমি তাকে ভালোবাসি বাবা, ঠিক যেমনটা তুমি মাকে বাসতে, তেমন ভালোবাসি। দয়া কিংবা করুণা করে নয়, ভালোবাসার জন্য ভালোবাসি। ছেলের এমন কথার পৃষ্ঠে বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না তিনি। লম্বা শ্বাস নিয়ে মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে উঠে পড়লেন। ছেলেটাকে তার চেনার বাকি রয়ে গেছে। বাহিরে চাঁদের আলোয় ঝলমল করছে। তুর দোলনা টেনে বারান্দায় নিয়ে গেছে। রুমের লাইট অফ করে দোলনায় বসে বারবার হাত বাড়িয়ে চাঁদের আলো ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছে। মাদার ক্রিস্টোফার তুরের রুমে উকি দিয়ে দেখে লাইট অফ। বারান্দায় দোলনাটা দুলছে। তিনি পা টিপে টিপে সেই দিকে এগোলেন। তুর তার আম্মার উপস্থিতি খুব ভালোভাবেই টের পেয়েছে। তুর মুচকি হেসে দোলনায় জায়গা করে হাত দিয়ে ইশারায় বসতে বলল। মাদার ক্রিস্টোফার তুরকে ভয় দেখাতে চেয়েছেন, কিন্তু তিনি বলেই গেছিলেন তুর এইসবে ভয় পায় না। অন্ধকার কিংবা ভূতের ভয় কোনোটাই তাকে কাবু করতে পারে না, বরং সে মানুষ ভয় পায়। তুর পা গুটিয়ে বসে তার আম্মার কাঁধে মাথা রাখল। মাদার তুরকে এক হাতে জড়িয়ে ধরে বলল, একটা গান হবে? তুর হেসে মাথা দোলায়। চাঁদের আলোয় চোখ রেখে তুর গান ধরল। চাঁদনি প্রসরে কে আমায় স্মরণ করে, কে আয়সা দাঁড়াইছে গো আমারও দুয়ারে। বাহিরে চাঁদের আলো, ঘর অন্ধকার। খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার। ঘর ছাড়িয়া বাহির হও, ধরো আমার হাত। তোমার লাইগা আনছি গো আজ চাঁদের ও দাওয়াত। চাঁদের আলো আর পরিবেশের জন্য উপযুক্ত গান। অনেকগুলো শব্দ মাদার ক্রিস্টোফার না বুঝলেও গানটা তার কাছে বেশ লাগছে। পুরো দিনে অনেকগুলো মানুষকে শকের মধ্যে রেখে নিশ্চিন্ত ভঙ্গিতে জ্যোৎস্না স্নান করছে আনান। অপেক্ষা যে কতটা কষ্টের তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। মনে হচ্ছে ঘড়ির কাঁটা থেমে থেমে চলছে। প্রহর শেষ হচ্ছে না, রাত ফুরোচ্ছে না, ভোরের আলো ফুটছে না। এ যেন এক বিভীষিকাময় রাত। ধৈর্যের পাহাড় ভেঙ্গেছে আনানের।
ফাদার জ্যারেডকে বলে মাদার ক্রিস্টোফারের সাথে দেখা করার জন্য সাত সকালে বেরিয়েছে। শাহেদের দুচোখে ঘুম জড়ানো। আনানের পাশের সিটে নাক ডেকে ঘুমাচ্ছে। আনান শাহেদের অবস্থা দেখে ড্রাইভ করতে নিষেধ করেছে। তাই আজ ফাইনালি আনানের ড্রাইভার তার কাজ ফিরে পেয়েছে। তা না হলে আনানের গাড়ি ড্রাইভ করার সুযোগ তার হয়ে ওঠে না। তা শাহেদ করে। মাদার ক্রিস্টোফারকে ডেকে পাঠালেন ফাদার জ্যারেড। আনানের কথা আলোচনা না করলেই নয়। মাদার ক্রিস্টোফার ফাদার জ্যারেডকে সবটা বলায়। উনি বলেন সব কথা আনানকে সরাসরি বলতে। ফাদারের কথা শুনে মাদার ক্রিস্টোফার মনে মনে ঠিক করে নিলেন, যা বলার আজ এখনই বলবেন। একটা ব্যাপারকে এত দিন ঝুলিয়ে রাখা মোটেও ঠিক হবে না। সব কিছুতে যদি আনান রাজি হয় তবে এগোবে। তা না হলে যেভাবে চলছে সেইভাবেই চলবে সব। আজ আনানের কাগজপত্র চেক হল না। গাড়ি দেখার সাথে সাথে দারোয়ান গেট পুরো খুলে দিল। আনান গাড়ি থেকে নেমে সোজা ফাদার জ্যারেডের অফিসে প্রবেশ করে। শাহেদ তখনও ঘুমে বিভোর। ফাদার জ্যারেড আনান আর মাদার ক্রিস্টোফারকে একা কথা বলতে দিয়ে বেরিয়ে গেলেন। কিছু ব্যাপার আছে যা একান্তে না বললেই নয়। মাদার লম্বা শ্বাস টেনে বলল, তোমার বলা কথাগুলো আমি অনেক ভেবে দেখলাম। কিন্তু আনান তুর তোমার জন্য ঠিক নয়। তুমি একজন উঁচু দরের মানুষ। আর তুর? মাদার ক্রিস্টোফার থেমে পুনরায় বলে, তুরকে আমি হাসপাতাল থেকে এনে নিজের কাছে রাখি। নিজের বাচ্চার মতো করে বড় করি। শুনতে খারাপ লাগলেও মা বাবার নাম পরিচয়হীন একটা মেয়ে। নাজায়েজ বাচ্চা যাকে বলে। অনেকের মতে পাপের ফল বলা চলে। যতই আমি নিজের মেয়ে বলি না কেন, আখের সবাই এইসব বলে মনে করিয়ে দেয় আমি আসলেই ওর কি, এবং তার আসল পরিচয় কি। তুমি একজন নামকরা ডাক্তার, তার উপর এমপি পদপ্রার্থী। এমন একটা মেয়েকে কিভাবে বিয়ে করবে? লোক কুৎসা রটাবে। তোমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তুরের অতটা ক্ষমতা নেই আনান। সে এইসব সহ্য করবে। ভেবে দেখো একবার। আনান মাদার ক্রিস্টোফারের কথা শুনে বলল, শুধু এই কারণে আপনি রাজি হচ্ছেন না? মাদার ক্রিস্টোফার অবাকচিত্তে বলে, তোমার কাছে শুধু মনে হচ্ছে? আমি তোর সম্পর্কে সবকিছু আগ থেকে জানি। আমার কাছে ব্যাপারটা বড় কোনো কিছু না। বিয়ে আমি ওকে করব। ও আমাকে করছে না। তাহলে সব দোষ। কথার ভাগীদার সে কেন হবে? বরং আমিই হব। তোরের গায়ে কোনো প্রকার আঁচ আসতে দিব না। তোমার কাছে বড় ব্যাপার না হতে পারে, তোরের কাছে অনেক বড় ব্যাপার। তোর একুরিয়ামে পালা মাছগুলোর মতো। দীর্ঘকাল যাবৎ একুরিয়ামে থাকায় সমুদ্র সম্পর্কে তার কোনো ধারণা নেই। একুরিয়ামের মাছকে সমুদ্রে ছেড়ে দিল তারা যেমন অন্য মাছের শিকার হয়ে মারা যায় কিংবা ছত্রভঙ্গ হয়ে মারা যায়। তোরের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হবে। সে এই এরিয়ার বাইরের জগৎ দেখেনি ৮টা বছর। হঠাৎ করে বাইরে গেলে হয়তো ওত পেতে থাকা মানুষের আঘাতে মরে যাবে, নয়তো এই পৃথিবীর বিশালতার সাথে তিক্তা দেখে নিঃশেষ হয়ে যাবে। আমি চাই না এমন কিছু হোক। আপনার কেন মনে হচ্ছে আমি ওকে বিয়ে করে নিয়ে একা ছেড়ে দিব? অমন হলে আমি বিয়ের প্রস্তাব রাখতাম না। রইল বাইরে ওত পেতে থাকা মানুষের কথা, সেটা আমি সামলে নিব। মাদার ক্রিস্টোফার বুঝতে পারছে আনান আটঘাট বেঁধে নেমেছে। মাদার ক্রিস্টোফার তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, তুমি বুঝতে পারছ না আনান, তোমার যোগ্য নয়। তোর অতটা ম্যাচিউরড না যতটা ম্যাচিউরিটি তোমার সাথে সংসার করার জন্য প্রয়োজন। আনানের সহজ উত্তর, ম্যাচিউরিটির প্রয়োজন নেই।
এই ব্যস্ত শহরে সবাই একটু বেশিই ম্যাচিউরড। এতে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। মাদার ক্রিস্টোফার অসহায় গলায় বলল, আনান, তুমি কেন বুঝতে পারছ না? তুরের সংসার সম্বন্ধীয় কোনো প্রকার ধারণা নেই। সে জানে না সংসার কিভাবে করতে হয়। 18 বছরের হলেও ওর কাছে বিয়ে মানে পড়া লেখা থেকে বাঁচার উপায় মাত্র। তা না হলে সে নিজেই নিজের কোনো কাজ করতে পারে না। জামা কাপড় ধোয়া থেকে শুরু করে চুল বেঁধে দেওয়া অবধি ওকে আমি করে দেই। রান্না বান্নার ধারে কাছেও যায়নি কখনো। অবশ্যই তুমি তাকে বিয়ে করে সাজিয়ে রাখবে না? মাদারের কথায় আনান কপালের ভাঁজ ফেলে। মাদার ক্রিস্টোফার তুরকে বিয়ে না দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তা আনান বুঝতে পেরে বলে, সংসার সম্বন্ধীয় ধ্যান ধারণার প্রয়োজন নেই। না প্রয়োজন কাপড় ধোয়া কিংবা রান্না করার। আলহামদুলিল্লাহ, তার জন্য আলাদা মানুষ রাখার সামর্থ্য আমার আছে। ওকে কোনো কাজ করতে হবে না। মাদার হতাশ হয়ে গেছে। আনানকে বুঝানো মুশকিল। বাস্তবতা চোখে পড়ছে না তার। দেখো, যেখানে তোমার অর্ধাঙ্গিনী হয়ে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে সেখানে তুমি পিছিয়ে পড়বে তুরকে সামলাতে সামলাতে। বেলা শেষে ইচ্ছে করবে নিজের মনের দুটো কথা স্ত্রীর সাথে শেয়ার করতে। নিজের কর্মক্ষেত্রের বাধা বিপত্তি স্ত্রীর কাছে বলে হালকা হতে। তুর এমন একটা মেয়ে যে তার আশপাশটায় নিজস্ব চিন্তাধারা দিয়ে একটা জগৎ তৈরি করে নিয়েছে, যেখানে শুধু তার জগতের কথা থাকে। বাইরের সকল বিষয় তার কাছে তুচ্ছ মনে হয়। তোমার কাজ সম্পর্কে কথায় ওর কোনো প্রকার ইন্টারেস্ট থাকবে না। তখন তোমার ইচ্ছেই থেকে যাবে। মনে হবে তাকে নিজের সাথে জড়িয়ে বড্ড ভুল করে ফেলেছ। তুরকে তোমার বোঝা মনে হবে। আমি কখনোই চাইব না আমার মেয়েকে কেউ বোঝা মনে করুক। মাদার ক্রিস্টোফার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল আনান। ওনার কথা ভুল নয়, সে জানে। নিজেও তো আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয়। তাহলে সংসার জীবন আর 5 জনের মতো হবে কিভাবে? যে ভাবেনি জীবনে কারো প্রেমে পড়বে সে এখন পড়েছে। তাহলে সংসারটাও হবে, তবে ভিন্ন ধারায়। 2 নদীর মোহনার মতো। গতিপথ ভিন্ন হলে এক জায়গায় এসে ঠিকই মিশে একাকার হয়। আনান 7-5 ভাবতে ভাবতে বলল, আমি তাও রাজি। মাদার ক্রিস্টোফার আচম্বিত হয়ে চেয়ে রইল। এতক্ষণ কাকে কি বলেছেন উনি? এই ছেলেটার নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। তা না হলে এতগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে শুনেও কেন এগোবে? কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রয়োজন নেই। সে হোঁচট খেলে আমি সামলে নিব। প্রয়োজনে 2 কদম পিছিয়ে পড়ব। তাতেও আমার সমস্যা হবে না। আমাদের সংসার জগৎ কোনোটাই তো আর থেমে থাকবে না। রইল কথা, তার সাথে আমার জগৎ সম্পর্কিত কথা শেয়ার করার। আসলে মাদার, বেলা শেষে আমি আমার জগতে কথাগুলো শেয়ার করার মানুষ কখনোই খুঁজি না। আমি চাই বেলা শেষে এক অন্য জগৎ, যেখানে আমার জগৎটার ছায়া পড়বে না। এই ব্যস্ত শহরে সুখের জায়গা ছাড়া কিছু প্রয়োজন নেই আমার। তুর আমার জন্য সেই সুখ। ওর ভিত্তিহীন কথা কাজ আমাকে আমার এই ব্যস্ততম অধ্যায়গুলো থেকে খানিকের জন্য হলেও বের করে আনবে। ব্যাস এইটুকু চাই আমি। মাদার ক্রিস্টোফার বুঝতে পারছে আনান তুরকে খুব বেশিই চায়। তা ভেবে তিনি মুচকি হাসলেন। হয়তো এইটা ভাগ্যে ছিল। তা না হলে পুরো দেশ জুড়ে এতে মেয়ে থাকতে তার মেয়েটাই কেন আনানের চোখে পড়বে? ভালোই বা কেন বাসবে? আনান বিয়ে করার জন্য ডেসপারেট, যার দরুন মাদারের কোনো কথা আনানকে রুখতে পারছে না। মাদার কয়েক মিনিট চুপ করে থেকে বললেন,
তুর তোমার ভালোবাসা বুঝবে না, আর না মায়া বুঝবে। তার কঠিন বাস্তবতা আর লোকভীতি সেই অনুভূতিগুলো তৈরি হতে দেয়নি, যা থেকে সে কোনো পুরুষের আবেগ, প্রেম কিংবা ভালোবাসায় পড়বে। মাঝে মাঝে তোমার ক্লান্ত মনে হবে। ভালোবাসার মানুষটা ভালোবাসা না বুঝলে পুরো পৃথিবী দুর্বিষহ লাগে। তোমারও তেমন লাগবে। দেরি হবে, কিন্তু সেও তোমার প্রতি অনুভূতি প্রবণ হবে। ভালোবাসবে, তবে তার জন্য ধৈর্যের প্রয়োজন হবে। তুমি পারবে তো এই সব জেনে আমার মেয়ের সাথে সংসার করতে? তোমার বয়স আর ওর বয়সের তফাতে অনেক আনান। তোমার বয়স ম্যাচিউরিটির, তুরের তেমনটা নয়। এমন অনেক অভ্যাস তুরের এই বয়সটাতে আছে যা তোমার কাছে নিতান্তই বোকামো কিংবা বাচ্চামো মনে হবে। তখন তার উপর বিরক্ত না হয়ে থাকতে পারবে? আনান এতটা সময় যেন দম ধরেছিল। মাদারের শেষের বলা কথাগুলো শুনে বড় করে নিঃশ্বাস ফেলে। ফাইনালি তুর তার হবে। আনান মাথা নাড়ল, বলল, ইনশাআল্লাহ পারব। মাদার ক্রিস্টোফার হাসলেন। ভারী বুকটা হালকা হয়ে গেছে মুহূর্তে। এইবার নিশ্চিন্তে আনানের হাতে তুরকে তুলে দিতে পারবেন। হঠাৎ মনে হল তুরকে নিয়ে কিছু কথা না বললেই নয়। তুর এত সহজে কারো বাগে আসার মেয়ে নয়। বিশ্বাস, ভালোবাসা, মায়া, অধিকারবোধ না থাকলে তুর আনানের দিকে ফিরেও তাকাবে না। তাই আনানকে বলে, আরেকটা কথা। জি বলুন। তুমি ডাক্তার, তার এই কথা জানলে তুর তোমার সাথে স্বাভাবিক হতে চাইবে না। তুরকে তোমার বিশ্বাস করাতে হবে তুমি ওই সব ডাক্তার তার নও যাদের তুর চেনে। তুরকে ডোমিনেট করতে হবে। আগলে রেখে বুঝাতে হবে তুমি তার, আর সে তোমার। তুরের একটা সুন্দর গুণ আছে, যে জিনিসটা সে নিজের মনে করে সেটাকে তুর সবটা দিয়ে আগলে রাখে। পৃথিবীর উল্টে যাক, এতেও তার ফারাক পড়বে না। বুঝতে পেরেছ? জি বুঝতে পেরেছি। আমার মনে হয় শুধু ডাক্তার তার হওয়াতে ঝামেলা হবে না। আরেকটা ঝামেলা আছে মাদার। মাদার চিন্তিত গলায় জিজ্ঞেস করে, কি বলতে চাইছ? আনান তুরের সাথে দেখা হওয়া থেকে শুরু করে ঝগড়া অবধি যা যা হয়েছে সব বলে। মাদার ক্রিস্টোফার মুখ টিপে হেসে বলল, তো তুমি সেই লোক যাকে আমার মেয়ে সুপার শপের প্যাকেট ছাড়া কথা বলে না? মাদার ক্রিস্টোফারের কথায় আনান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সুপার শপের প্যাকেট? সিরিয়াসলি? তাছাড়া আরও বলেছে পরের বার দেখা হলে চোখ খুলে মাথা ফাটিয়ে দিবে। আই থিঙ্ক বাইরে যত বড় রাজনীতিবিদ কিংবা ডাক্তার তার হও না কেন, আমার মেয়ে তোমাকে সুপার শপের প্যাকেট ডাক্তার ডাক্তার তার শুনলে তো শিওর চোর উপাধি দিতেও পিছোপা হবে না। আনান ভাবনার জগতে ডুব দিয়েছে। আসলেই তো। তুর তাকে একটুও ভয় পায় না। হয়তো মনে মনে এমন মেয়ের খোঁজ ছিল, যে তাজবির তাওয়াফ আনানের চোখে চোখ রেখে কথা বলবে। মনে মনে ভেবে হাসল আনান। ঘড়িতে সময় দেখছে শাহেদ। 9টা বেজে গেছে, স্যারের আসার নাম নেই। আবার এই এরিয়া কিনতে চাইছে না তো? এই লোকের মাথায় কি ঘুরছে আল্লাহ জানে। শাহেদ এক ঘুম দিয়ে উঠেছে। এখনো আনানের আসার নাম নেই। বিরক্তে চোখ মুখ কুঁচকে রেখেছে শাহেদ। বিরক্তিতে হাত পা অবশ হয়ে আসছে। ইচ্ছে করছে চাকরি ছেড়ে সন্ন্যাসী হয়ে যেতে। জগৎ সংসারের ঝুট ঝামেলা ছেড়ে আল্লাহর ধ্যানে মগ্ন হতে। কিন্তু সেই উপায় নেই। এই দিকে তুর হেলতে দুলতে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়েছে চার্চের পেছনে থেকে। চোখ মুখে স্পষ্ট বিরক্ত ফুটে উঠেছে। ক্লাসে যাওয়ার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই। তাও যাচ্ছে। শাহেদ চার্চের দিকে আবারও তাকায়।
বিরক্তিতে কুঁচকে থাকা চোখ মুখ উজ্জ্বল হয়। দূর থেকে শাহেদকে দেখে দৌড়ে আসলো তুর। ভাইয়া তুমি? শাহেদ চমৎকার হেসে উত্তর দিল, হ্যাঁ, কাজে এসেছি। এত বিরক্ত হয়ে কোথায় যাওয়া হচ্ছে? মুখ ফোলায় তুর। শাহেদের করা প্রশ্নে মনের দুঃখ দ্বিগুণ হয়। বলে, ক্লাসে আর কি? তা না হলে আবার কোথায় যাব? তুমি দাঁড়াও, আমি ব্যাগ রেখে আসি। নড়বে না কিন্তু যাব আর আসব। তুর ছুটে কলেজ ভবনের দিকে যায়। এই দিকে আনান বেরিয়ে আসে ফাদার জ্যারেডের অফিস থেকে। তার চোখ মুখ উজ্জ্বল। দেখে বুঝাই যাচ্ছে অনেক বছর পর ভালো কিছু হয়েছে। ব্যাপারটা পাথরে ফুল ফোটার মতো কিছু। শাহেদ সন্দিহান চোখে তাকায়। দেরি না করে মোবাইল নিয়ে ঝুম করে কচাকচ কয়েকটা ছবি তুলে গ্রুপে সেন্ড করে দেয়। বাকি সবাই দেখুক স্যার কেমন বিয়ের খুশিতে উতলে উঠছে। তবে কে সেই মেয়ে যার জন্য স্যার এত বেশি খুশি? শাহেদকে ডাক্তার দেয় আনান। শাহেদ, চলো সুখনীরে বাচ্চাদের একবার দেখে আসি। শাহেদ পড়েছে মহা বিপাকে। তুর আসবে, এই দিকে স্যার বলছে তার সাথে যেতে। স্যারকে তুরের কথা বলা যাবে না। বললে রেগে আগুন হয়ে গণ্ডগোল পাকাবে। ইনস্ট্যান্ট বুদ্ধি খাটায়। জোরপূর্বক হেসে বলে, স্যার আপনি এগোন, আমি আসছি। আমার একটু কাজ ছিল। আনান ভ্রু উঁচিয়ে দৃষ্টি স্থির করে। যার অর্থ কাজ? কি কাজ? শাহেদ লিটল ফিঙ্গার উঠিয়ে বলল, প্রকৃতির ডাক্তার স্যার। এতক্ষণ প্রকৃতি ডাক্তার দেয়নি, এখন কাজের সময় দিচ্ছে। মুখায়ব্যে বিরক্ত ফুটিয়ে তুলে বলল, ঠিক আছে। স্যারের এমন চেহারার সাথে শাহেদ পরিচিতি। কাজের সময় ব্যাগরা দেওয়া তার ভীষণ অপছন্দ। আনানকে দেখিয়ে গাড়ির পেছনে লুকায় শাহেদ। আনান সুখনীরের দিকে যাচ্ছে। এই দিকে তুর কলেজ ভবনের দোতলা থেকে দৌড়ে আসতেই হুমড়ি খেয়ে পড়ে। তাও একদম আনানের সামনে। হঠাৎ এমন হওয়াতে চমকায় আনান। যে পড়েছে সে বেশ ব্যথা পেয়েছে বুঝতে পারছে। ভালো করে তাকিয়ে দেখে পড়ে যাওয়া ব্যক্তিটা আর কেউ নয়, তার না হওয়া সম্রাজ্ঞী। পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে তুর। চোখ মুখ খিচে পা চেপে বসে রইল। বেশ ভালোই ব্যথা পেয়েছে। চোখ ভিজে উঠেছে। আনান তড়িগড়ি করে তুরের সামনে বসে ব্যতিব্যস্ত হয়ে বলল, কমা দেখি কোথায় লেগেছে। সাবধানে হাঁটবে না। এত দৌড়ঝাঁপ করতে কে বলেছে? দেখো এখন কতটা লেগেছে। তুর ফুপিয়ে কেঁদে সামনে তাকায়। আনানকে দেখে পেছনের সরে বসে। লোকটা নিশ্চয়ই কথা শোনাতে এসেছে। তুরের বাজখাই গলা, আপনি এইখানে কেন এসেছেন? আপনাকেই বা দেখাবো কেন? সরুন। তোয়াক্কা করল না আনান। তুরের পা দেখতে দেখতে বলল, সব কথা পড়ে আগে দেখাও কোথায় লেগেছে। কণ্ঠস্বর নরম হয়। কাঁদতে কাঁদতে বলল, আপনাকে কেন দেখাবো? আপনি কি ভালো করে দিতে পারবেন? অবশ্যই। আমি ডাক্তার, তাই আমাকে দেখাবে। ঔষধ দিয়ে ভালো করে দিব। আনান ডাক্তার তার বলতে দেরি, তুর ছিটকে সরে যেতে দেরি। আনানের কথা শোনা মাত্র চমকে উঠে তুর। চোখের সামনে ভেসে ওঠে বছর আগের সেই ঘটনাগুলো। এই ডাক্তার তারকে নিশ্চয়ই তারা পাঠিয়েছে। ভয় সিটিয়ে গেছে তুর। গা কাঁপছে, তাও থরথর করে। ব্যথাতুর চোখ জোড়ায় আশেপাশে তাকিয়ে খুঁজল আম্মাকে। শেষে ব্যর্থ চোখে আনানের দিকে তাকিয়ে পেছনে যেতে যেতে তুতলিয়ে বলল, সরুন।
আমি আম্মাকে ডাক্তারবো। বেরোহন বলছি। দেখুন আমি কাউকে কিছু বলবো না। আমাকে মারবেন না প্লিজ। তুরের এমন করুণ অবস্থা দেখে চক্ষুদ্বয় স্থির করে আনান। কতটা ভয় মনে জেকে বসলে মানুষ এইভাবে কথা বলে তা আনান জানে। বড় করে নিঃশ্বাস নিয়ে শান্ত শীতল গলায় বলল, রিল্যাক্স। আমি কোনো ডাক্তার তো নই। তোমার কোনো ক্ষতি করব না। বিশ্বাস করো। আমি ভালো ডাক্তার তার। আমি তোমাকে মারব না। দেখো আমার হাতে কিছু নেই। রিল্যাক্স। প্রয়োজনে আমি নিজে মাদার ক্রিস্টোফারকে ডেকে দিব। তুর হেঁচকি ওঠা গলায় বলল, আমি জানি আপনি মারবেন। আগেও এইভাবে এসেছে। আমি আমার আম্মার কাছে যাব। প্লিজ আমার আম্মাকে ডেকে দিন। শাহেদ গাড়ির পেছনে থেকে বেরিয়ে উকি দেয়। না স্যার নেই। তাড়াতাড়ি করে সামনে আসতে শক খাওয়ার মতো অবস্থা। কলেজ ভবনের সামনে তুর মাটিতে লুটিয়ে বসে আছে। তার ঠিক সামনে বসা স্যার। শাহেদের বুঝতে বাকি নেই কি হচ্ছে। সাপ নেউলে সম্পর্কের মাঝে নিশ্চয়ই ভালো কিছু হবে না। দেরি করল না শাহেদ। এক ছুটে তুরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। কণ্ঠ স্বরে অস্থিরতা ছেয়ে গেছে। কি হয়েছে তুর? স্যার তুর কি করেছে? কাঁদছে কেন? আপনি বকেছেন? তুর যেন ভরসার হাত খুঁজে পায়। এক হাতে শাহেদের শার্টের কোনো চেপে ধরে শব্দ করে কেঁদে উঠল। আনান দাঁতে দাঁত চেপে তাকায় শাহেদের দিকে। ব্যাপারটা যত দোষ নন্দ ঘোষ টাইপের মনে হচ্ছে। সব দোষ যেন আনানের। আনান কণ্ঠে গাম্ভীর্য বজায় রেখে বলে, স্টপ ইট শাহেদ। আমি বকিনি। তোমার বোন পড়ে পায়ে ব্যথা পেয়ে কাঁদছে। দেখাতে বলছি দেখাচ্ছে না। উল্টো ডাক্তার তার বলায় ভয় শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো অর্গান ট্রাফিকংয়ে যুক্ত আছি। এই মুহূর্তে তার অর্গান নিয়ে টানাটানি করছি। শাহেদ ডেব ডেব করে তাকায়। আনানের শেষের কথা মাথার উপর দিয়ে যাচ্ছে তার। কথার জট না খুলে তুরকে দেখে বলল, কি করে পড়লে তুমি? স্যারকে দেখাও কোথায় ব্যথা লেগেছে। স্যার একজন ভালো ডাক্তার তার। একটুও খারাপ না। আমি বলছি খারাপ না। ওনাকে আমি চিনি। তুর ঠোঁট ফুলিয়ে কাঁদছে। গালের দুপাশের সাথে নাকটাও লাল হয়ে গেছে। তার উপর চোখের পাতা ভারী হয়ে গোলাপি আভা ছড়িয়ে আছে। আনান সেই দিকে তাকিয়ে চোখ ফেরায়। কেমন আদুরে লাগছে তাকে। মনে হচ্ছে ছুঁয়ে দিল দুগাল থেকে টপ টপ করে রক্ত ঝরবে। মেয়েটার কান্না সহ্য হচ্ছে না। এত আদুরে হয়ে কাঁদবে কেন? কেমন মায়া মায়া লাগছে। একদম আদুরে আদুরিনী। তুরের হাত চুইয়ে টুপ টুপ করে রক্ত পড়ছে। আনান শাহেদকে উদ্দেশ্য করে বলল, গাড়ি থেকে মেডিকিট নিয়ে এসো। শাহেদ আনানের কথা শোনা মাত্র উঠে চলে গেল। কাটা জায়গা ক্লিন না করলে পরে বড় আকার ধারণ করবে, দেরি করা উচিত হবে না। আনান জোর করে তুরের হাত সরিয়ে পা টেনে ধরে বলল, অনেকটাই কেটে গেছে। ব্যথা লাগে না নাকি? তুর পা ছাড়ানোর চেষ্টা করল না। শাহেদ ভাইয়া বলেছে মানে ভালোই হবে। মনে কিঞ্চত সন্দেহ থেকেই যায়। যদি এই প্যাকেট করা ডাক্তার তার চোর হয়? উহু আম্মাকে জানাতে হবে। আনান পা ঝাঁকিয়ে বলে, ব্যথা লাগে না? তুর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলে, হু। শাহেদ মেডিকিট নিয়ে এলে আনান তুরের পায়ের কাটা জায়গায় ওয়াশ করে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। ভাগ্যিস বেশি কাটেনি, নয়তো সেলাই লাগত।
আজ ক্লাস করতে হবে না, বাড়ি চলে যাও। আনানের নিরেট স্বরে বলা কথায় তুর ভ্রুকুটি করে বলে, আপনি সত্যি চোর ডাক্তার তার না? তুরের কথা শুনে সরু চোখে তাকালো আনান। মনে মনে হাসলেও মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, না, আমি চোর ডাক্তার তার না, আমি সুখনীরের বাচ্চাদের ডাক্তার তার। ডাক্তার তারদের বিশ্বাস নেই ক্ষণে ক্ষণে রূপ বদলায়। পরে শুনব একদল ডাক্তার তেরো সর্দার এই ডাক্তার তার। তুর উঠে দাঁড়াতে দাঁড়াতে বিড়বিড়িয়ে বলল, তাতে কি ডাক্তার তারদের স্বভাবই চুরি করা? তুরের কথা আনানের কানে স্পষ্ট শোনায়। আনান অন্যদিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। মাদারের কথাই ঠিক, চোর বলাও শেষ, না জানি আর কি বাকি আছে। ক্যাথি স্টেলা তুরকে দেখে এগিয়ে আসে। তার পাশে আনান আর শাহেদকে দেখে অদ্ভুতভাবে তাকায়। শাহেদ আছে ঠিক আছে, তবে হবু এমপির এইখানে কাজ কি? ক্যাথি স্টেলা নিজেদের মধ্যে ফিসফাস করে কথা বলছে। আনান তাদের দুজনকে ফিসফিসিয়ে কথা বলতে দেখে বলল, তোমরা তো তুরের বান্ধবী তাই না? দুইজন একসাথে চমকে উঠে মাথা দোলায়। তুর আজ ক্লাস করতে পারবে না, পায়ে ব্যথা পেয়েছে, তোমরা ওকে বাড়ি দিয়ে আসো। আনান বলার সাথে সাথে দুইজন তুরের দুই হাত ধরে ফেলল। আনান তুরের মুখের দিকে তাকিয়ে বলল, দৌড় ঝাঁপ বন্ধ, এখন শুধু রেস্ট নিবে। বলে অপেক্ষা করল না, গটগট করে হেঁটে গাড়িতে উঠে পড়ে। শাহেদ ঠায় দাঁড়িয়ে আছে, যা হচ্ছে সব মাথার দুই হাত উপর দিয়ে যাচ্ছে। ক্যাথি স্টেলারও একই অবস্থা। দুইনের কাছে মনে হচ্ছে স্বপ্নে আছে। তা না হলে এমন কিছু চোখের সামনে কি করে ঘটছে? ইনশাআল্লাহ চলবে।